মেহবিনের এরকম কথার ডক্টর বাবুল একটু চমকে উঠলেন। বাকি দুজন মেহবিনের দিকে তাকিয়ে আছে। আজ পর্যন্ত এমন কাউকে তারা দেখেনি। কারো ডাক্তারি লাইসেন্স বাতিল হয়ে গেছে, তবু কি শান্তভাবে রয়েছে। কষ্টের ছিটে ফোঁটাও নেই, এমনকি ভয় বা রাগও নেই। কিছুক্ষণ পর পুলিশ এলো। মেহবিন ভেবেছিল মুখর হয়তো জয়েন করেছে, কিন্তু গাধাটা রেস্টের চক্করে আজকেও জয়েন করেনি, কাল বোধহয় করবে। এসেছেন একজন এসআই, তার সাথে পেশেন্টের বাড়ির একজন লোক এসেছে। কেবিনে ঢুকেই লোকটা আর ডক্টর বাবুল তাকে বলল, উনি ডক্টর মেহবিন, ওনার জন্য একজন মানুষ কোমায় চলে গেছেন, আপনি ওনাকে অ্যারেস্ট করুন অফিসার। একজন অফিসার মেহবিন কাউকে ফোন করে এসআইয়ের দিকে এগিয়ে দিল। তা দেখে এসআই বলল, এটা কে? আর কে আছে কলে? আমি এখানে ফোনে কথা বলতে আসিনি, আমি আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। মেহবিন মুচকি হেসে বলল, ফোনটা না ধরলে কিভাবে বুঝবেন কলে কে আছেন? লোকটা মেহবিনের কথায় ফোনটা কানে নিলেন। ওপাশের আওয়াজ শুনতেই সে সোজা হয়ে স্যার করতে লাগলেন। সরি স্যার। জি স্যার, আমি এখনই দেখছি। জি স্যার, অপরাধী অবশ্যই শাস্তি পাবে। জি স্যার, আমি সব ব্যবস্থা করেছি। নো স্যার, এরপর থেকে আমাকে এই অবস্থায় আর পাবেন না। জি স্যার। ওকে স্যার। সরি স্যার, থ্যাংক ইউ স্যার। এদিকে লোকটার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তার অবস্থা দেখে ডক্টর বাবুলের গলা শুকিয়ে আসছে। কিছু তো খারাপ হতে চলেছে তার সাথে, সে বুঝতে পারছে। বাকিরা অবাক চোখে মেহবিনকে আর অফিসারকে দেখছে। কথা শেষ করে লোকটা মেহবিনের দিকে ফোন এগিয়ে দিয়ে বলল। সব কিছুর জন্য দুঃখিত ম্যাম। তখন ডক্টর বাবুল বললেন, একজন অপরাধীকে সরি বলছেন কেন? আর ফোনেই কে ছিল? তখন এসআই বলল, আপনার থেকে জানতে হবে না কাকে কি বলতে হবে, আপনি চুপ থাকুন। আর ফোনটা আমাদের কমিশনার স্যারের ছিল। এ কথা শুনে সকলে বিস্মরিত চোখে মেহবিনের দিকে তাকালো। মেহবিনের এখনও শান্ত দৃষ্টি। মেহবিন তখন নিজের ফোন বের করে সবাইকে দেখালো। কাল মেহবিনের হওয়ায় প্রায় 3 ঘন্টা পর রাতে ডক্টর বাবুল আসেন, একজন নার্সের সাথে কথা বলে, একটা ইঞ্জেকশন পুশ করে। তারপর পেশেন্টটা ছটফট করে একটু, তার আর 1 মিনিট পরেই নিস্তেজ হয়ে পড়ে। তারপর থেকেই ওনার আর কোনো রেসপন্স নেই, মানে উনি কোমায় চলে গেছেন। এমনকি মেহবিন সেদিনের একটা ভিডিও দেখালো। এর আগেও ডক্টর বাবুল একটা ইঞ্জেকশন দিয়েছিলেন, যার জন্য লোকটার অবস্থার অবনতি হয়। কিন্তু ইঞ্জেকশন পুশ করার সময় কেউ ওনার সাথে ছিল না। সব দেখে ডক্টর বাবুলের ঘাম ঝরতে থাকে। ভিডিও দেখানো শেষ হলে মেহবিন বলল, এখন কি বলবেন ডক্টর বাবুল? ডক্টর বাবুল তড়িঘড়ি করে বলল, ওগুলো এডিট করা, এটা হতেই পারে না। কেন হতে পারে না? এটা তো এটা তো স্পষ্ট এখানে আপনার চেহারা রয়েছে, পেশেন্টও একজনই, এমনকি হসপিটালও। এইটাই সিসিটিভি ক্যামেরা থেকে সহজেই এই ভিডিওগুলো নেওয়া যায়। না, সহজে নেওয়া যায় না, কারণ সিসিটিভি ফুটেজ সবাইকে দেখানো হয় না। কিছু নির্দিষ্ট মানুষ ছাড়া এগুলো কেউ দেখতে পারে না। আর ফুটেজ নেওয়া তো দূর, কারণ আমি না করেছি, ওর তো সাহস নেই কাউকে ফুটেজ দেখাবে, কারণ ফুটেজ দেখালে আমি সবার কাছে। জোশে হুঁশ হারিয়ে ফেলেছে ডক্টর বাবুল, তাই তো নিজেই সব বলে দিয়েছে। মেহবিন হেসে বলল, সবার কাছে ধরা পড়ে যাবেন তাই তো? তবে সত্যি ফুটেজগুলো নিতে আমার খুব একটা কষ্ট করতে হয়নি, জাস্ট সিসিটিভি কন্ট্রোল রুমটা একটু হ্যাক করতে হয়েছে। সেদিন আপনার অস্বাভাবিক আচরণ দেখে বুঝতে পেরেছিলাম আপনার ভেতরে কিছু একটা তো আছে। সব থেকে বড় কথা, আপনি নিজে একজন সিনিয়র ডক্টর হওয়া সত্ত্বেও অন্য হসপিটালে নিয়ে যেতে বলেছিলেন। তখনই সন্দেহ হয়েছিল, তাই তো সিসিটিভি কন্ট্রোল রুমে গিয়েছিলাম। কিন্তু ওখানে গিয়ে আপনার বুলি শোনালো, তখন সন্দেহ আরও গাঢ় হলো। তাই তো হ্যাক করে দেখে নিয়েছিলাম। কাল এই বিষয়ে বলতাম সিনিয়র স্যারকে। এছাড়া এই হসপিটালের সবার অগোচরে আপনি অনেক সুস্থ লোককে অসুস্থ করেছেন শুধু অন্য হসপিটালে পাঠাবেন বলে। তাই আমাকে জব্দ করতে চেয়েছিলেন, কিন্তু আপনার খুব তাড়া ছিল আমাকে জব্দ করার, তাই নিজেই একদিন আগে করলেন। একটা কথা মনে রাখবেন মিস্টার
ডক্টর বাবুল, নিশ্চয়ই সত্য একটি পূর্ণময় কাজ, আর পূর্ণ জান্নাতের পথ দেখায়। যে ব্যক্তি সর্বদা সত্যের ওপর দৃঢ় থাকে তাকে আল্লাহর খাতায় সত্যনিষ্ঠ বলে লিখে নেওয়া হয়। পক্ষান্তরে মিথ্যে হচ্ছে পাপ কাজ, পাপাচার, জাহান্নামের পথ দেখায়। যে ব্যক্তি সদা মিথ্যা কথা বলে এবং মিথ্যায় অভ্যস্ত হয়ে পড়ে তাকে আল্লাহর খাতায় মিথ্যুক বলে লিখে নেওয়া হয়। অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। অফিসার, অ্যারেস্ট হিম। ডক্টর বাবুল সব শুনে কিংকর্তবিমূঢ় হয়ে রইল। তার মানে এতদিনের সাজানো গোছানো সাম্রাজ্যে প্রথম ফাইলটা তার মধ্যে দিয়েই হলো। একদিন গোটা সাম্রাজ্যই একদিন নিঃশেষ হয়ে যাবে, সেটা ডক্টর বাবুল বুঝতে পারছেন। এসআই ডক্টর বাবুলকে অ্যারেস্ট করলেন। ডক্টর বাবুলের কথা পুরো বোর্ডকে জানানো হলো। তারা তার লাইসেন্স বাতিলের জন্য মনস্থির করলেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে যেন ব্রেকিং নিউজ হয়ে গেল বাবুলের কথা। হেড সিনিয়র ডক্টর মেহবিনের কাছে ক্ষমা চাইলেন আর বললেন, আই অ্যাম রিয়েলি সরি ডক্টর মেহবিন, আমরা কেউ বুঝতেই পারিনি রক্ষই ভক্ষক। কিন্তু আপনি বুঝলেন কিভাবে? পেশেন্ট কোমায় যাওয়ার জন্য আপনার ইনজেকশন দায়ী নয়। মেহবিন হেসে বলল, এমনি বাইরের দেশ থেকে পড়াশোনা শেষ করে ডক্টর হইনি। এই দেশের থেকে বাইরের দেশের সব কিছু উন্নত, এটা জানেন তো। আমি এমবিবিএস সেকেন্ড ইয়ার এখানে শেষ করে তারপরে বাইরের দেশে গিয়ে পুরো ডাক্তারি পড়াশোনা শেষ করেছি। 6 মাস সেখানে ডক্টর হিসেবে ছিলাম। আর এটুকু বুঝতে পারবো না। আর হ্যাকিংটাও আমি বিদেশেই শিখেছি। মেহবিনের কথা শুনে ডক্টর দুজন অবাক হয়ে গেল। মেহবিন আর কিছু না বলে ওখান থেকে চলে এলো। মেহবিন সব কাজ শেষ করে বাইরে বের হলো। রাস্তায় দেখলো ফুচকা, তাই সে ওখানে গেল। গিয়ে মনের সুখে ফুচকা খেতে লাগলো। মুডটা এখন অনেক ভালো আছে। একটা ফোন আইসক্রিম কিনে মেহবিন একটা রিকশায় উঠলো। রিকশা চালক বেশ বয়স্ক মানুষ। হুট করেই রিকশা চালক বললেন, এই মেলায় মেলা স্বাদ, তাই না? মেহবিন এক পলক তার দিকে তাকিয়ে বলল, হঠাৎ এরকম প্রশ্ন করলেন? আমার নাতি খুব খায় এগুলা, তাই মনে হলো মেলা স্বাদ। আপনি কখনো খেয়েছেন? না, খাই নাই, তবে অনেক খাওয়ার শখ আছে, কিন্তু খাওয়ার কথা মনে থাকে না। আর যখন মনে থাকে তখন টেকা থাকে না। এ কথা শুনে মেহবিন একটা দোকান থেকে রিকশা থামাতে বলল। মেহবিন দোকানে গিয়ে একটা কোন আইসক্রিম আনলো আর হেসে রিকশা চালকের হাতে দিয়ে বলল, খেয়ে দেখেন তো মেলা স্বাদ কিনা। তুমি আবার মেলায় কিনতে গেলা কেন? আমি তো এমনি কইছি। আমি তো এমনিই দিয়েছি, আমার তাড়া নেই। আপনি ধীরে সুস্থে খান, তারপর চলেন। ভয় নেই, আমি ভাড়া দিব। এটা আপনাকে উপহার হিসেবে দিলাম। মেহবিন কথা শুনে লোকটার চোখ ছল ছল করে উঠল। সে একটা হাসি দিয়ে খেতে লাগলো। এতদিন সবাইকে দেখেছে খেতে, আজ নিজে খাচ্ছে। মুহূর্তটা অন্যরকম। সে ওপরের কাগজ ছিঁড়ে খেতে লাগলো। মেহবিনও মুচকি হেসে খেতে লাগলো। দুজনের খাওয়া শেষ হলে তিনি বললেন, তুমি যেমনি আমার শখ পূরণ করলা, তেমনি আল্লাহ জানি তোমার সব শখ পূরণ করে। আমিন। মালাইটা মেলা স্বাদ আছিল। আজকা বাড়ি যাওয়ার সময় আমার বউরে জন্য নিয়ে যাবো। আজকা আমার কাছে টাকা আছে। সব শুনে মেহবিন হাসলো। ভালোবাসা সুন্দর। সন্ধ্যার আগে মেহবিন বাড়ি পৌঁছালো। মাগরিবের নামাজ শেষ করে উঠতেই ওর ফোনটা বেজে উঠল। ও দেখলো সেই চেয়ারম্যান সাহেবের কল। মেহবিন ফোন ধরেই বলল, বন্ধু। মেহবিন বুঝতে পারলো মিশু ফোন করেছে, তাই একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে বলল, হ্যাঁ বলো। বাবা তোমায় ফোন দিয়েছিল না? হ্যাঁ দিয়েছিল। তাহলে তুমি এলে না কেন? আমার কাজ ছিল তাই। আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম। কেন? জিজ্ঞেস করতে কাল তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে কেন? কখন? কারণ তখন প্রয়োজন ছিল যাওয়ার, তাই গিয়েছিলাম। তবু তুমি আমায় ছেড়ে কেন গেলে? আমি তো বললাম প্রয়োজন ছিল। তবু তুমি আমায় ছেড়ে কেন গেলে?
এবার মিশুর কথায় মেহবিনের মেজাজ গরম হলো, তবুও নিজেকে যত অসম্ভব শান্ত রাখলো। মেহবিন শান্ত স্বরে বলল, আমি তখন না গেলে একটা মেয়ে মরে যেত, তাই গিয়েছিলাম। তখন গিয়েছিলাম বলেই মেয়েটাকে বাঁচাতে পেরেছিলাম। তবু তুমি আমায় ছেড়ে কেন গেলে? মেহবিন বুঝতে পারছে না মিশু বারবার একই কথা বলছে। মেহবিন নিজেকে শান্ত করে বলল, তোমার বাবা কোথায়? জানি না, এখানে নেই। তুমি কোথায়? আর তুমি কিভাবে জানলে এটা আমার নাম্বার? আমাকে তো তো না, সেটা বলা যাবে না, সেটা সিক্রেট। তুমি এ কথা বাদ দাও, তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? মিশুর এমন হেয়ালিপনাদের কথায় মেহবিন একটু রেগেই বলল, তুমি কে যে তোমার সাথে থাকতে হবে? চেয়ারম্যানের মেয়ে হয়েছে বলে তোমায় মাথায় করে রাখতে হবে? ফোন রাখো তুমি। শুধু একটাই প্রশ্ন, কেন ছেড়ে গিয়েছিলাম? আরে তোমায় তখন ছেড়ে না গেলে একটা মেয়ে মরে যেত। ওপাশ থেকে মিশুর কাঁদো কাঁদো গলা শোনা গেল। বন্ধু তুমি মিশু, এখন প্লিজ আমার মাথা গরম করিও না। তুমি একটুও ভালো না বন্ধু, তুমি অনেক পচা। তুমি আমায় বকেছো, তুমি আমার সাথে আর কথা বলবে না। ঠিক আছে। বলেই মেহবিন ফোন রেখে দিল। এদিকে মিশুও ফোনটা রেখে দৌড়ে নিজের ঘরে চলে গেল। তা দেখে একজনের মুখে পৈশাচিক হাসি ফুটে উঠল। সে ঠিক এটাই চেয়েছিল। কমিশনার সাহেব বাড়িতে এসে দেখলো তার ভাই খবর দেখছে। তাকে দেখে তার ভাই আসলাম সারিয়ার বললেন, ভাই আজ খবর দেখেছো? ভাইয়ের কথায় মাহবুব সারিয়ার হেসে বলল, পুলিশদের কি খবর দেখার সময় আছে? খবর তো বেশিরভাগ তারাই তৈরি করে। মহুয়াপুরের ডাক্তার সম্পর্কিত হাসপাতালের খবর দেখেছো? না দেখিনি, তবে আমি পুরোটাই জানি। ও আমাকেই প্রথমে জানিয়েছে এ ব্যাপারে। প্রথমে তো সেই ডাক্তারটা ওকেই ফাঁসিয়ে দিয়েছিল, পরে ও ওর বুদ্ধিমত্তায় জুড়ে নিজেদের নির্দোষ প্রমাণ করেছে। তা হোম মিনিস্টার কোথায়? নিজের ঘরে, তাই তো তোমাকে এখন এসব বলছি, নইলে তো জেনে যেতে। মুখের আর সে এক জায়গায় আছে। মাহবুব সারিয়ার একটা দীর্ঘশ্বাস ফেললেন আর বললেন, মেয়েটার সাথে বারবার এমন কেন হয়? ওর তকদিরে কি আছে সেটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। ও নিজেও একটু কাজ করতে পারলে, ও নিজেও জানে না ওর ভিতরে কি চলে আর ও কি চায়। বলেই তিনি চলে গেলেন। তার ভাইও কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। কি হয়েছে আমার মিশুমণির? মিশু বিছানায় উপুর হয়ে শুয়েছিল। কারো আওয়াজে মুখ তুলে তাকে দেখে আবার উপুর হয়ে শুয়ে রইল। তা দেখে আরবাজ বলল, পেট নিচে রেখে উপুর হয়ে শোয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে হাদিসে। এই কথা শুনে মিশু উঠে বসলো আর বলল, আমি আর এভাবে শুব না বাজ পাখি, আল্লাহ তাআলা অপছন্দ করে এভাবে শোয়া। তাহলে আমি শুব না। এভাবে শুলে আল্লাহ আমাকেও অপছন্দ করবে, তাই না? আমি তো আল্লাহর প্রিয় হতে চাই। তো কি হয়েছে মিশু, যে বাজ পাখিকে দেখেও সে উঠল না? বন্ধু খুব পচা, বন্ধু একটুও ভালো না বাজ পাখি। কেন কেন ভালো না কেন? আর সে পচা কেন? কারণ বন্ধু আমায় বকেছে। তুমি কি করছো যে তোমায় বকছে? তুমি জানো, আমি বন্ধুকে ফোন দিয়েছিলাম, তাকে জিজ্ঞেস করলাম সে কেন আমায় ছেড়ে গিয়েছিল। সে বলল প্রয়োজন ছিল তাই গিয়েছিল। আমি আবারও জিজ্ঞেস করলাম কেন গিয়েছিল। সে বলল মেয়েটাকে বাঁচাতে গিয়েছিল। আমি আবারও বললাম, বারবার বললাম, তারপরও সে আমায় বকে দিয়েছে। আমি আর বন্ধুর সাথে কথা বলবো না। তুমি একটা কথা বারবার বললে সে তো রাগ করতেই পারে, তাই না? তা তুমি ওকে বারবার এক প্রশ্ন করছিলে কেন? সে তো কয়েকবার উত্তর দিয়েছে, তারপরও কেন জিজ্ঞেস করছিলে? আমাকে তো না না, সেটা বলা যাবে না, সেটা সিক্রেট রাখতে বলেছে। কে সিক্রেট রাখতে বলছে? বললাম তো বলা যাবে না। বলা গেলে কি সিক্রেট থাকতো নাকি? বললেই বলা যাবে, তুমি বলো আমায়। না বলবো না। আচ্ছা বন্ধু তো আমার বন্ধু হয়, তাহলে বকলো কেন?
আমি আমার বন্ধুর সাথে কথা বলবো না, বন্ধু অনেক পচা। তখন পেছন থেকে আওয়াজ আসলো, বন্ধুদের মধ্যে সব জায়েজ, বন্ধুদের ওপর রাগ, অভিমান, অভিযোগ সব করা যায়। তুমি একই প্রশ্ন বারবার করছিলে দেখে তোমার বন্ধুর রাগ হয়েছিল একটু, তাই তোমার উপর রাগ ঝেড়ে ফেলেছে। রাগ কি ঝেড়ে ফেলার জিনিস নাকি? পুরনো বন্ধু, নতুন অতিথি। মুখর মিশুর কথা শুনে হাসে। মিশু মুখরের দিকে তাকিয়ে বলল, কি হলো বলো? আচ্ছা, যখন তোমার রাগ হয় তখন তোমার কি করতে ইচ্ছে হয়? মনে হয় সব কিছু ভেঙে ফেলি। ভেঙে ফেলার পর শান্তি লাগে, তাই না? হ্যাঁ, শরীরে আর রাগ থাকে না তো। তাহলে এখানে কি হলো? তোমার সব রাগ জিনিসগুলোর কাছে গেল, তাই না? এটাই হলো রাগ ছেড়ে ফেলা। ও আচ্ছা, তাহলে বন্ধু আমার উপরও রাগ করেছিল? হ্যাঁ, করেছিলে হয়তো। দেখো, আমি যদি বারবার জিজ্ঞেস করি আকাশে চাঁদ কেন ওঠে, তাহলে তোমার কেমন লাগবে? আমার তো মনে হচ্ছে ভালোই লাগবে। তুমি জিজ্ঞাসা করো তো কেমন লাগে দেখি। আরবাজ মুখরের দিকে তাকিয়ে হেসে উঠল আর বলল, জিজ্ঞেস করেন পুরনো বন্ধু নতুন অতিথি। মুখর হেসে জিজ্ঞেস করলো। প্রথম প্রথম কয়েকবার মিশু ভালোভাবে জবাব দিলেও পরে বিরক্ত লাগলো, শেষমেশ বলেই দিল, ধুর, আমি তো উত্তর দিবই না। তুমি একই প্রশ্ন বারবার কেন করছো? আমার কিন্তু বিরক্ত লাগছে। এই কথাটা শুনেই মুখরের মুখে বিশ্বজয়ের হাসি ফুটল। তখনই শেখ শাহনওয়াজ এলেন মিশুর ঘরে। তিনি এসেই বললেন, মিশু, তুমি কি তোমার বন্ধুকে ফোন দিয়েছিলে আমার ফোন থেকে? মিশু মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ দিয়েছিলাম তো, কিন্তু বন্ধু আমায় বকেছে। মিশুর কথায় শেখ শাহনওয়াজ ভুরু কুঁচকে বলল, তুমি কিভাবে জানলে ওটা তোমার বন্ধুর নাম্বার? ওটাই তো আমি জানি না, ওটা তো মনে বলা যাবে না কে দিয়েছিল। পরে আমায় সে আর কোনো সাহায্য করবে না। বলো না একটু, কে বলেছিল? বলবো না। এখন যদি আবার জিজ্ঞাসা করো তাহলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, আর জিজ্ঞাসা করবো না। এখন বলো, বন্ধু তোমায় কেন বকেছে? আমি একটা কথা বারবার জিজ্ঞাসা করছিলাম, তাই বকা দিয়েছে। তুমি একটা কথা বারবার কেন জিজ্ঞাসা করবে? তুমি জানো তোমার বন্ধুর কত কাজ থাকে। তুমি একটা কথা বারবার বলছিলে বলে তোমার বন্ধু তোমার উপর রাগ করেছে, তাই বকে দিয়েছে। বন্ধু আমার উপর রাগ করেছে বাবা, আমি তো বুঝতেই পারিনি। কিন্তু বন্ধু তো বলল আমার রাগ ওঠে না। তার মানে বন্ধু সত্যি সত্যি আমার ওর রাগ করেছে। তুমি বন্ধুকে একটা কল দাও, আমি সরি বলবো। তখন আরবাজ বলল, আরে আমি তো বুঝতে পারিনি বন্ধু আমার উপর রাগ করেছে। আমি তো শুধু ভেবেছি বন্ধু আমায় বকা দিয়েছে। বাবা তুমি ফোন দাও, আমি কথা বলবো। বন্ধু যদি এখনো বকা দেয় তবুও আমি কথা বলবো, কিন্তু তার সাথে কথা না বললে ভালো লাগে না। আজ আর দিতে হবে না মিশু, আবার কাল দিও। না, আমি এখন দেব। শেখ শাহনওয়াজ মেয়ের কাছে হার মেনে মেহবিনকে ফোন করলো। এদিকে মেহবিন ভাবছিল হয়তো মিশুর সাথে এভাবে রুড ব্যবহার করা উচিত হয়নি। হুট করে মেহবিনের ফোনে চেয়ারম্যান সাহেবের ফোন আসে। এবার মেহবিন বিরক্ত না হয়েই ফোন রিসিভ করে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিশু আপনার সাথে কথা বলবে। দিন। শেখ শাহনওয়াজ মিশুর কাছে ফোনটা দিল। মিশু ফোন কানে নিয়ে বলল, সরি বন্ধু। সরি কেন? তুমি আমার উপর রাগ করেছো তাই না? আমি রাগ করিনি, বরং আমি সরি। তখন তোমার উপর রুড হয়েছিলাম। আরে না না, আমি তো তোমাকে বিরক্ত করছিলাম, সরি। সরি বলতে হবে না। তুমি কেমন আছো বন্ধু? হুট করে এমন প্রশ্নে মেহবিন হকচকিয়ে উঠল, কারণ এই প্রশ্নের উত্তর সবসময় তার জন্য কঠিন হয়ে পড়ে। মেহবিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি জানো আমার না তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, তাই তো তোমায় ফোন দিয়েছিলাম। আমি যখন থাকবো না তখন কি করবে তুমি? মেহবিনের এমন প্রশ্নে মিশু থমকে গেল। কিছু একটা মনে পড়ল ওর। ও উত্তেজিত হয়ে বলল, না না, তুমি আমার সাথে থাকবে, তুমি কোথাও যাবে না, তুমি আমার সাথেই থাকবে, সবার মতো হারিয়ে যেও না। মিশু কথায় মেহবিন ঠিকই বুঝল।
মিশু উত্তেজিত হয়ে গেছে, তাই বলল,